একটি বেশ খ্যাতনামা পরিবারকে আড়াল থেকে কেউ হুমকি দিতে থাকে। কে দিচ্ছে কেউই জানে না। পুলিশকে জানানো হলেও কোনো তদন্ত শুরু হওয়ার আগে নেমে আসে এক ভয়ানক কালো রাত। নৃশংসভাবে একে একে সবাইকে হত্যা করা হয়। কিন্তু কেন এই নারকীয় হত্যাযজ্ঞ? এই হত্যাকাণ্ডে কি পরিবারের ভেতরে কেউ জড়িত, নাকি বাইরে লুকিয়ে আছে কোনো পুরনো শত্রুতা? জাটিলের কাছে তুলে দেওয়া হয় তদন্তের দায়িত্ব। সে কি পারবে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে আসল খুনিকে খুঁজে বের করতে? চলুন শুনে আসি সম্প্রতি রিলিজ পাওয়া মুভি রাত একেলি হ্যাঁ দ্য বানসাল মার্ডারের গল্পটি। বানসাল পরিবার বেশ প্রভাবশালী ও অর্থবিত্ত সম্পন্ন। বহুদিন পর পরিবারের সবাই একত্র হয়েছে তাদের বাগান বাড়িতে। পরিবার প্রধান মহেন্দ্র বানসালের ছোট মেয়ে মীরার ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেই এই মিলন। প্রভাত মন্থন নামে একটি পত্রিকা হাউস তাদের নিজস্ব। এই পত্রিকা ছাড়াও বানসাল পরিবারের আরও নানা ধরনের ব্যবসা রয়েছে। মহেন্দ্র বানসালের ভাই আর বেঁচে নেই, তবে তার ভাইয়ের ছেলে রাজেশ বানসালের সঙ্গে পরিবারের দীর্ঘদিনের শত্রুতা। রাজেশ প্রভাত মন্থন ছেড়ে আলাদা করে নিজের পত্রিকা অফিস খোলার পর থেকেই এই বিভেদ আরও তীব্র হয়ে ওঠে। বানসাল পরিবারের একজন গুরু আছেন, যাকে সবাই গুরুমা বলে সম্বোধন করে। পরিবারের প্রত্যেক সদস্যই তাকে গভীর শ্রদ্ধা ও ভক্তি করে। পুরো বাড়ি জুড়ে গুরুমার ছবি টানানো, আর কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তার পরামর্শ নেওয়াই রীতি। মৃত্যুবার্ষিকীর দুদিন আগে এক ভোরে মীরা ঘুম থেকে উঠে মেডিটেশনে বসে। মীরার বড় ভাই প্রতিদিন সকালে কাকদের জন্য খাবার রেখে দিত, আর কাকেরা এসে সেগুলো খেয়ে যেত। কিন্তু সেদিন অস্বাভাবিকভাবে প্রচুর কাক ডাকাডাকি করছিল। এতে মীরার মেডিটেশন ব্যাহত হয়। বিরক্ত হয়ে সে মেডিটেশন ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং যেদিক থেকে কাকের আওয়াজ আসছিল সেদিকে এগোয়। সেখানে গিয়ে সে দেখে যে জায়গায় কাকদের খাবার ও পানি রাখা হয় সেখানে একটি খবরের কাগজের ওপর পড়ে আছে একটি শূকরের রক্তাক্ত কাটা মাথা। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু মৃত কাক। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। বানসাল পরিবারের পূর্ব পরিচিত ডিজিপি ভার্মা এই ঘটনার তদন্তের দায়িত্ব দেন জটিলকে। তদন্তের জন্য জটিল বাগান বাড়িতে আসে। তার সঙ্গে ছিল নান্দু। বাড়ির ম্যানেজার মিস্টার শেঠি তাদের রিসিভ করে এবং ক্রাইম সিন ঘুরিয়ে দেখায়। তখন বাড়ির সবাই গুরুমার সঙ্গে প্রার্থনায় ব্যস্ত ছিল। জটিল নান্দুকে নির্দেশ দেয় ফরেন্সিক বিভাগের মাধ্যমে কাকদের জন্য রাখা পানির নমুনা সংগ্রহ করতে, যাতে তাদের মৃত্যুর আসল কারণ জানা যায়। এরপর তারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায় দুজন লোক মুখোশ পরে দেয়াল টপকে ভেতরে ঢুকে শূকরের কাটা মাথাটি রেখে গেছে। কিন্তু কেন? এমন কাজ করার উদ্দেশ্যই বা কি? পুরো বাড়িটাই ছিল সিসিটিভির আওতায়। গার্ড হিসেবে দায়িত্বে ছিল প্রকাশ ও উমেশ। তারাই মনিটরের মাধ্যমে পুরো বাড়ির নজরদারি করত। অথচ কালপিটরা যখন এই কাজ করে যায় তখন প্রকাশ বা উমেশ কারোরই কিছু চোখে পড়েনি। জটিল যখন চারপাশ ঘুরে দেখছিল তখন একদিকে হইচইয়ের শব্দ শুনে সেদিকে এগিয়ে যায়। দেখে আরব নামের এক যুবক তাণ্ডব করছে, আর সবাই মিলে তাকে শান্ত করার চেষ্টা করছে। আরব আসলে মহেন্দ্র বানসালের ভাইয়ের ছেলে। সে একজন ড্রাগ অ্যাডিক্ট হওয়ায় তাকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল, আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। জাটিল তাকে শান্ত করার চেষ্টা করলেও আরব কিছুতেই নিয়ন্ত্রণে আসছিল না। ঠিক তখনই মীরা সেখানে এসে আরবকে জানায় সে চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে, তাকে কেউ আটকাবে না। এই কথা শুনে আরব কিছুটা শান্ত হয়। এরপর ডিজিপি ভার্মা নিজে বাগান বাড়িতে এসে কেসটি খতিয়ে দেখেন। পরিবারের সবাইকে নিয়ে বসে তিনি ঘটনাটি নিয়ে আলোচনা করেন এবং জিজ্ঞেস করেন কারো ওপর কোনো সন্দেহ আছে কিনা। তখন মহেন্দ্র বানসাল রেগে গিয়ে জানায় তার দৃঢ় বিশ্বাস এই কাজ রাজেশই করেছে। গুরুমা তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি মহেন্দ্রকে শান্ত করেন। ডিজিপি ভার্মা আশ্বাস দেন কালপিটদের খুঁজে বের করা হবে, এবং এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসেন। দায়িত্ব থেকে যায় জটিলের ওপর। জটিল তদন্ত চালিয়ে যেতে থাকে। ফুটেজে দেখা মুখোশধারী দুজন আসলে কারা? তদন্তের এক পর্যায়ে সে জানতে পারে তারা থাকে একটি বস্তিতে। কনস্টেবল মিশ্রা বস্তির এক ছেলের মাধ্যমে সেই দুজনের খোঁজ পায়। তার সহায়তায় জটিল ও নান্দু তাদের ধরতে বস্তির ভেতরে প্রবেশ করে। কিন্তু তীব্র দুর্গন্ধ আর নোংরা পরিবেশে চলাফেরা করা তাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে ওঠে। পুলিশকে দেখে লোক দুজন পালানোর চেষ্টা করে। তাদের পেছনে ধাওয়া করতে গিয়ে জটিলের চোখ পড়ে বস্তির একটি চিকিৎসা কেন্দ্রে, যেখানে কয়েকজন শিশুকে নেবুলাইজার দেওয়া হচ্ছিল। বিষয়টি তার নজরে এলেও তখন আর খোঁজ নেওয়ার সময় ছিল না। শেষমেশ জটিল ও নান্দু সেই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। যাই হোক, কালপিট দুজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জটিল জানতে পারে তাদের কেউই এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত নয়। তাদের কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এসেছিল।
এরপর বেনামে খবরের কাগজে মোড়ানো টাকা রেখে যাওয়া হয়। বিনিময়ে শর্ত ছিল শূকরের কাটা মাথাটি বাড়ির ভেতরে ফেলে আসতে হবে। টাকার লোভে তারা সেই কাজটাই করেছে। বস্তির মানুষদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে কাজ করে নিশা নামের এক নারী। বস্তির দুজন লোককে এভাবে ধরে থানায় আনার খবর পেয়ে সে তাদের ছাড়াতে আসে। প্রথমে সে ভেবেছিল পুলিশ নির্দোষ দুজনকে ধরে এনেছে, কিন্তু পরে জানতে পারে তারা সত্যি দোষী। তখন সে চলে যায়। জটিল খেয়াল করে এই দুজনই রাজেশ বানসালের পত্রিকা হাউস নিউ রাইজে কাজ করে। বিষয়টি জানিয়ে সে ডিজিপি ভার্মার সঙ্গে রাজেশ বানসালের কাছে যায়। তবে রাজেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় এই ঘটনার সঙ্গে তার কোনো হাত নেই, বরং তার ধারণা মহেন্দ্র বানসালের পরিবারের ভেতরে কেউই হয়তো এই কাজ করেছে। তদন্ত চালিয়ে জটিল জানতে পারে কালপিটদের যে নম্বর থেকে ফোন করে কাজটি দেওয়া হয়েছিল সেটি প্রভাত মন্থন পত্রিকা অফিসের নামেই রেজিস্টার করা। এতে তার সন্দেহ আরও গভীর হয়, কোথাও নিশ্চয়ই বড় কোনো গন্ডগোল আছে। জটিল নান্দুকে নির্দেশ দেয় বানসালের বাগানবাড়ির সিকিউরিটি গার্ডদের সঙ্গে প্রতি ঘন্টায় যোগাযোগ রেখে আপডেট নিতে। এরপর সে নিজেই বাগানবাড়ির দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে দেখে গেট বন্ধ। বাইক থামিয়ে বারবার হর্ন দিলেও কেউ গেট খোলে না। সন্দেহ হওয়ায় সে দেয়াল টপকে ভেতরে ঢোকে। সিকিউরিটি গার্ডদের রুমে গিয়ে দেখে উমেশ গভীর ঘুমে আচ্ছন্ন, আর প্রকাশ সেখানে নেই। বারবার ডাকলেও উমেশ সাড়া দেয় না। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হয় মীরা। তার মুখ ও জামা রক্তে ভেজা, আতঙ্কে পুরোপুরি বিধ্বস্ত। জটিল দ্রুত মীরাকে গার্ডরুমে নিয়ে যায় এবং জোর করে উমেশকে জাগায়। মীরা কাঁপা কণ্ঠে জানায় সব শেষ হয়ে গেছে, সবাইকে মেরে ফেলা হয়েছে। ট্রমাটাইজড মীরাকে উমেশের কাছে রেখে জটিল ভেতরে ঢুকে সতর্কভাবে পুরো বাড়ি তল্লাশি করতে থাকে। এরই মধ্যে পুলিশ ফোর্সকেও খবর দেওয়া হয়। হঠাৎ জটিলের চোখে পড়ে গার্ড প্রকাশের ওপর। কেউ তাকে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখেছে। জ্ঞান থাকলেও সে কথা বলতে পারছে না। প্রকাশের সামনেই করিডোরে দেয়ালের কাঁচ ভাঙা। সেখান দিয়ে তাকিয়ে জটিল দেখে নিচে সুইমিং পুলে পড়ে আছে আরবের নিথর দেহ। আরও একটু এগিয়ে পাশের রুমে গিয়ে সে দেখে আরবের বাবার লাশ, আর তার পাশেই পড়ে আছে তার মায়ের মৃতদেহ। বানসাল পরিবারে মীরা, আরবের বোন আস্থা এবং ছোট ভাই রেহান ছাড়া বাকি সবাইকে কেউ নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখেছে। কিন্তু এই ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনে দায়ী কে? যাই হোক, খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স বাগানবাড়িতে পৌঁছে যায়। ডিজিপি ভার্মার সঙ্গে আসে এসপি চৌহান। এসপি চৌহান সরাসরি জটিলকেই দায়ী করে। তার দাবি শূকরের মাথা পাঠিয়ে পরিবারকে হুমকি দেওয়া হলেও জটিল যথেষ্ট তৎপর ছিল না। ডিজিপি ভার্মা তখন সিদ্ধান্ত জানান এই কেস এসপি চৌহান হ্যান্ডেল করবে, আর জটিল তাকে অ্যাসিস্ট করবে। গার্ড প্রকাশকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে দিল্লি থেকে ফরেন্সিক এক্সপার্ট টিম আনা হয়, যার নেতৃত্বে ছিল ডক্টর পানিকার। ডক্টর পানিকার স্বভাবগতভাবেই একটু ইগোস্টিক, নিজের মতো করেই কাজ করতে পছন্দ করে। এসপি চৌহান তাকে সহায়তা করতে চাইলে সে স্পষ্ট জানিয়ে দেয় যে অফিসার প্রথম ক্রাইম সিন দেখেছে তাকেই সে সঙ্গে চাইবে। ফলে জটিলকে নিয়েই ডক্টর পানিকার পুরো বাড়ি ঘুরে ঘুরে সব স্যাম্পল এবং এভিডেন্স সংগ্রহ করে। এদিকে বানসাল পরিবারের গুরুমা মীরাকে সঙ্গে নিয়ে যেতে চাইলে ডক্টর পানিকার তাতে বাধা দেয়। মীরার শরীরে লেগে থাকা রক্তের স্যাম্পল সংগ্রহ করার পরেই কেবল তাকে যেতে দেওয়া হয়। পরদিন মীরার দেওয়া বয়ানের ভিত্তিতেই খবর ছাপা হয় পত্রিকায়। মীরা জানায় ঘটনার রাতে সে নিজের রুমেই ছিল। হঠাৎ মনে হয় বাইরে থেকে কেউ তার দরজা খোলার চেষ্টা করছে, কিন্তু পরে সেটাকে নিজের ভ্রম ভেবে আবার নিজের কাজে মন দেয়। কিছুক্ষণ পর চিৎকারের শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে সে দেখে তার চাচা মরে পড়ে আছে। এরপরই রক্তাক্ত দা হাতে নিয়ে বেরিয়ে আসে আরব। ড্রাগ নেওয়ার কারণে আরব এমনিতেই মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তাকে সেই অবস্থায় দেখে মীরা আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই মীরার পেছনে এসে দাঁড়ায় গার্ড প্রকাশ। প্রকাশকে দেখা মাত্র আরব হিংস্র হয়ে ওঠে এবং একের পর এক কোপ দিতে থাকে। সেই সময় রক্ত ছিটকে এসে মীরার শরীরে লাগে। ভয়ে মীরা দৌড়ে যায় আস্থার রুমে। আস্থা ও রেহানকে সেখানেই থাকতে বলে সে গার্ড রুমের দিকে এগোয়, আর তখনই জটিলের সামনে এসে পড়ে। এই বয়ানের ভিত্তিতেই কেস দাঁড় করানো হয় আরবকে দোষী করে। সংবাদ মাধ্যমে প্রচার হয় বানসাল পরিবারের ড্রাগ অ্যাডিক্ট ছেলে নেশার ঘোরে পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করেছে, তারপর নিজেই আত্মহত্যা করেছে। কিন্তু সত্যিই কি তাই? আসলে কি আরব সবাইকে হত্যা করেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো গল্প? যদি আরবি খুনি হয় তবে সে মীরাকে ছেড়ে দিল কেন? নাকি মীরাই মিথ্যা বলছে? যাই হোক, ডক্টর পানিকারের ফরেন্সিক রিপোর্ট ও তদন্তে উঠে আসে সবাইকে একটি দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সবার আগে খুন করা হয় মহেন্দ্র বানসালকে, কারণ যে জায়গায় তার মাথায় আঘাত করা হয়েছিল সেখানে ঘাসের টুকরো লেগেছিল। হত্যাকারী বেসামালভাবে কুপিয়ে এই হত্যাগুলো করেছে। আরবের নাকের ভেতরে কোকেনের উপস্থিতিও পাওয়া যায়, অর্থাৎ মরার আগে সে ড্রাগ নিয়েছিল। এতে মীরার বর্ণনাই আপাত দৃষ্টিতে সত্য বলে মনে হয়। দীর্ঘদিন ধরে বন্দি থাকার কারণে আরব উগ্র হয়ে উঠেছিল, আর সেদিন ড্রাগ নিয়ে হুঁশ হারিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এখানে জাটিল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, যদি আরবি খুনি হয়ে থাকে তাহলে যাদের হত্যা করা হয়েছে তারা পাল্টা প্রতিরোধ করল না কেন? লাশগুলোর অবস্থান কমন ছিল, যেন কোপানোর সময় তারা কেউই নড়াচড়া করেনি। এছাড়া কাকগুলোকে যেভাবে মারা হয়েছিল সেটাও তো এই পরিবারের জন্য একটি স্পষ্ট হুমকি হতে পারে। কেউ পরিকল্পিতভাবে প্রথমে এই হুমকিগুলো দিয়েছে, এরপর পরিবারের সবার খাবারে ঘুমের ঔষধ বা ড্রাগ মিশিয়ে তাদের অচেতন করে হত্যা করেছে। আরবের মতো একজন ড্রাগ অ্যাডিক্টের পক্ষে এত ঠান্ডা মাথায় এমন হত্যা পরিকল্পনা করা সম্ভব নয়। এই যুক্তির জবাবে ডাক্তার পানিকর জানায়, মৃতদের খাবারেই হয়তো কিছু মেশানো ছিল। গার্ড উমেশ সেই খাবার খেয়ে গভীর ঘুমে চলে যায়। প্রকাশ যেহেতু দেরিতে খেত তাই সে বেহুশ হয়নি। শেষবারের মতো বাড়িতে টহল দিতে গিয়ে সেও হামলার শিকার হয়, আর মীরা কোনো কারণে সেই খাবার না খাওয়ায় সে হুঁশে ছিল। ডিজিপি ভার্মা তখন ডাক্তার পানিকরকে নির্দেশ দেন পুরো রিপোর্ট নতুন করে সাজিয়ে আবার তদন্ত করতে। এদিকে এসপি চৌহান জাটিল যে দুজন কালপ্রিটকে গ্রেপ্তার করেছিল, যারা বানসালদের বাগান বাড়িতে শুকুরের মাথা রেখে এসেছিল, তাদেরকে নিজের হেফাজতে নেয় এবং নির্মমভাবে টর্চার করে স্বীকারোক্তি বের করার চেষ্টা করে। জাটিল বাধা দিয়েছিল, বলেছিল তারা আর কিছুই জানে না, কিন্তু এসপি চৌহান তার কথা শোনেনি। এই অত্যাচারের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে একজনের চোখ নষ্ট হয়ে যায় আর অন্যজনকে আইসিইউতে নিতে হয়। বস্তির মানুষের পক্ষে কাজ করা সেই আইনজীবী নিশা এই ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তোলে এবং পুলিশের বিরুদ্ধে মামলা করে। পরিস্থিতি সামাল দিতে ডিজিপি ভার্মা বাধ্য হন এসপি চৌহানের অধীনে কাজ করা দুজন জুনিয়র পুলিশ অফিসারকে দায়ী দেখিয়ে সাসপেন্ড করতে। এদিকে মহেন্দ্র বানসালের ভাইয়ের মেয়ে অর্থাৎ আরবের বোন আস্থা প্রভাত মন্থন ছেড়ে রাজেশ বানসালের পত্রিকায় যোগ দেয়। আস্থাকে জিজ্ঞাসাবাদ করে জাটিল জানতে পারে ঘটনার রাতে সে, আরব ও রেহান একসঙ্গে ভিডিও গেম খেলছিল। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে আরব রুম থেকে বেরিয়ে যায় আর রেহান ঘুমিয়ে পড়ে, তাই আস্থা একাই গেম খেলছিল। হঠাৎ চিৎকারের শব্দ শুনে সে দৌড়ে বের হয়। ঠিক তখনই মীরা সেখানে এসে তাকে একটি রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। আস্থাকে সেখানেই রেখে মীরা গার্ডরুমের দিকে চলে যায়, এমনকি নিজের ফোন এনে পুলিশে কল করতেও তাকে যেতে দেয়নি। এই কারণেই আস্থার প্রধান সন্দেহ মীরার ওপর। আস্থা আরও জানায় আরবকে যতটা মানসিকভাবে অসুস্থ বলা হচ্ছে সে ততটা ছিল না। ড্রাগ নেওয়াই ছিল তার একমাত্র খারাপ অভ্যাস। গুরুমার কথায় মহেন্দ্র বানসাল এবং মীরা আরবকে রুমে বন্দি করে রেখেছিল। গুরুমা দীর্ঘ সময় ধরে আরবকে থেরাপি দিতেন। জাটিল তখন আস্থাকে জিজ্ঞেস করে সে কেন প্রভাত মন্থন ছেড়ে রাজেশ বানসালের পত্রিকায় যোগ দিল। উত্তরে আস্থা জানায় গুরুমার প্রতি অন্ধ ভক্তির কারণে মীরা ধীরে ধীরে পরিবারের সব সম্পদ হারাচ্ছিল। প্রভাত মন্থনের অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছিল। এই কারণেই তার বাবা মা পত্রিকাটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তারা কেউই বেঁচে নেই, তাই সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। আস্থা আরও দাবি করে গুরুমা একজন ধোঁকাবাজ, অর্থ আর ক্ষমতার লোভেই সে এসব করত। আস্থার বাবার ক্ষমতা ছিল না এসবের বিরুদ্ধে বড় ভাই মহেন্দ্র বানসালকে কিছু বলার। নীরবে সব সহ্য করে গেছেন তারা। এভাবেই ধীরে ধীরে সমস্ত সন্দেহের তীর এসে গিয়ে ঠেকে মীরার দিকে। তাহলে কি মীরাই খুনি? আর যদি তাই হয় সে কেন নিজের পুরো পরিবারকে হত্যা করবে? যাই হোক, জাটিল তখনও রাধাকে বিয়ে করেনি। রাধা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। এই সময়ের মধ্যেই রাধার সঙ্গে জাটিলের মায়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। যদিও বিয়েটা তখনও হয়নি, তবে তাদের মধ্যে বিয়ের পরিকল্পনা চলছিল। যখনই জাটিল মানসিকভাবে ডিস্টার্ব ফিল করত সে চলে যেত রাধার বাসায়। আবার রাধাও মাঝে মধ্যে জাটিলের মায়ের সঙ্গে দেখা করতে তার বাসায় আসতো। মোট কথা জাটিলের পার্সোনাল লাইফ তখন ছিল বেশ ঝামেলাবিহীন। এই পরিস্থিতির মধ্যেই জাটিল মীরাকে নিয়ে তার সন্দেহের কথা ডিজিপি ভার্মাকে জানায়। ডিজিপি ভার্মা জাটিলকে নির্দেশ দেন মীরার বিরুদ্ধে প্রপার এভিডেন্স সংগ্রহ না করা পর্যন্ত যেন তাকে জিজ্ঞাসাবাদ করা না হয়। তাই জাটিল প্রথমে মীরার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে যায়। মীরার হাজব্যান্ড একজন নামকরা ডাক্তার, যিনি লন্ডনে প্র্যাকটিস করেন। তার কাছ থেকে জাটিল জানতে পারে একসময় মীরা ছিল খুব প্রাণবন্ত, কিন্তু ছেলে অর্জুনের মৃত্যুর পর থেকে সে পুরোপুরি বদলে গেছে, ভীষণ মনমরা হয়ে পড়েছে।
তখনই জটিল জানতে পারে অ্যাংজাইটির সমস্যার কারণে মীরা নিয়মিত ক্লোনাজেপাম নামের একটি ঔষধ সেবন করে। এই তথ্য জটিলের সন্দেহকে আরও দৃঢ় করে তোলে, কারণ হত্যাকাণ্ডের দিন মৃত ব্যক্তিদের যে ওষুধ খাইয়ে ঘুম পাড়ানো হয়েছিল সেটিও ছিল ক্লোনাজেপাম। সেই ঔষধ মেশানো হয়েছিল ক্ষীরে, আর সেই ক্ষীর ছিল গুরুমায়ের প্রসাদ, যেটা সেখান থেকেই আসার কথা। জটিল গুরুমাকে জিজ্ঞাসাবাদ করে। গুরুমা জানায় ক্ষীর বাগান বাড়িতে যাওয়ার আগে গার্ডদের কাছে হ্যান্ডওভার করা হয়, আর গার্ডদের হাত দিয়েই খাবার ভেতরে পৌঁছায়। গুরুমায়ের মতে গার্ডদের মধ্যে কেউ ক্ষীরে ক্লোনাজেপাম মিশিয়ে থাকতে পারে। এদিকে সেদিন রাতে মারা যাওয়ার আগে মাধব বানসাল তার ল্যাপটপে কাজ করছিল। সেখানকার তথ্য ঘেঁটে জানা যায় গত 1 বছরের মধ্যে মীরা গুরুমায়ের নামে প্রায় 2000 কোটি টাকার সম্পদ কিনেছে। কিন্তু কেন? এই প্রশ্ন জটিলকে আরও ভাবিয়ে তোলে। মীরার মানসিক অস্থিরতা ও উদ্বেগ যেহেতু ছেলে হারানোর পর থেকে শুরু হয়েছে, তাই অর্জুনের মৃত্যুর বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। জটিল নান্দুকে দিয়ে অর্জুনের মেডিকেল ফাইল সংগ্রহ করায় এবং তার স্কুলেও খোঁজ নেয়। সেখান থেকে বেরিয়ে আসে বেশ কিছু চমকপ্রদ তথ্য। অর্জুন নিয়মিত সুইমিং করত এবং স্কুলের সুইমিং কম্পিটিশনে অংশ নেওয়ার প্রস্তুতিও নিচ্ছিল। সেই কারণে তার ফিজিক্যাল টেস্টও করা হয়েছিল, যেখানে অর্জুনকে সম্পূর্ণ সুস্থ দেখানো হয়। অথচ হঠাৎ করেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে, এমনটাই লেখা হয়েছে তার মেডিকেল রিপোর্টে। অর্জুনের স্কুলের ফিটনেস সার্টিফিকেটের তারিখ ছিল জানুয়ারি 24, যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে সে পুরোপুরি সুস্থ। অথচ জানুয়ারি 28 তারিখে মীরা ফেসবুকে অর্জুনের অসুস্থতার কথা পোস্ট করে, আর জানুয়ারি 31 তারিখে অর্জুন মারা যায়। এই টাইমলাইন জটিলের কাছে অত্যন্ত সন্দেহজনক মনে হয়। জটিল বিষয়টি নিয়ে সাহায্যের জন্য ডক্টর পানিকারের কাছে যায়। যদিও জটিলের কারণেই ডক্টর পানিকারকে আবারও নতুন করে এই কেস ইনভেস্টিগেশন করতে হচ্ছে বলে তিনি ভীষণ বিরক্ত ছিলেন। তবে জটিল তাকে বোঝায় সত্য উদ্ঘাটনের জন্যই সে এতটা পরিশ্রম করছে, না হলে নিজের ঘুম হারাম করে তার এত কষ্ট করার কোনো দায়ী ছিল না। শেষ পর্যন্ত ডক্টর পানিকার জটিলকে সাহায্য করতে রাজি হন। দুজনে বসে মেডিকেল রিপোর্টগুলো খুঁটিয়ে দেখেন। ডক্টর পানিকার জটিলকে জানান জানুয়ারি 24 থেকে 31 তারিখের মধ্যে অর্জুন অসুস্থ হয়ে মারা গেছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে একজন সম্পূর্ণ সুস্থ মানুষের নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রায় অসম্ভব। এই রিপোর্টগুলো স্পষ্টতই ভুয়া। আরও একটি বিষয় জটিলের নজরে আসে। জানুয়ারি 28 তারিখে মীরা যে ফেসবুক পোস্টটি করেছিল সেখানে অর্জুনের মুখে একটি নেবুলাইজার লাগানো ছিল। জটিল ডক্টর পানিকরকে জিজ্ঞাসা করে নেবুলাইজার সাধারণত কখন ব্যবহার করা হয়। ডক্টর পানিকর জানায় শ্বাসকষ্ট বা ফুসফুসে গুরুতর সংক্রমণ হলেই কেবল নেবুলাইজার দেওয়া হয়। এই কথা শুনে জটিলের মনে পড়ে বস্তির মেডিকেল ক্যাম্পে কিছু বাচ্চার মুখেও সে নেবুলাইজার লাগানো দেখেছিল। কিন্তু প্রশ্ন একটাই, বস্তির সেই বাচ্চাদের সঙ্গে মীরার ছেলে অর্জুনের আসলে কি সম্পর্ক? যাই হোক, এই বিষয়ে তদন্ত করতে জটিল বস্তিতে যায় নিশার কাছে। সে নিশাকে জিজ্ঞাসা করে ওই বাচ্চাদের কি হয়েছিল আর কেন তাদের মুখে নেবুলাইজার লাগানো ছিল। নিশা তখন জটিলকে বস্তির স্কুলে নিয়ে যায়। সেখানে গিয়ে সে জটিলকে সেই জায়গাটা দেখায় যেখান থেকে এই সবকিছু শুরু। 26 জানুয়ারি স্কুলে একটি ফাংশনের আয়োজন করা হয়েছিল। কিছু বাচ্চাকে পতাকা হাতে একটি রুমে রাখা হয়। সেই রুমটির ঠিক নিচেই ছিল নর্দমার পাইপ। কোনোভাবে সেই পাইপ লিক হয়ে বিষাক্ত গ্যাস বের হতে থাকে। দুর্গন্ধ পেয়ে বাচ্চারা ভেবেছিল এটা নর্দমার স্বাভাবিক গন্ধ। তারা বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। কিছুক্ষণ পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। শ্বাস নিতে কষ্ট হতে থাকে, শুরু হয় বমি। হাসপাতালে নেওয়ার পথেই অনেক বাচ্চা মারা যায়, আর অনেকেই এখনও অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছে। নিশার বাবার অপারেশন থাকায় সেদিন নিশা হাসপাতালে ছিল, তাই হাসপাতালে সে এই ভয়াবহ পরিস্থিতি দেখে। সেদিন থেকে সে এখানেই থেকে বস্তির মানুষদের সাহায্য করে যাচ্ছে। জটিল তখন প্রশ্ন তোলে নর্দমার ঠিক উপরেই কেন স্কুল তৈরি করা হয়েছিল? অন্য কোনো জায়গায় কি করা যেত না? আর এত বড় একটি ঘটনার পরেও থানায় কোনো অভিযোগ কেন করা হয়নি? নিশা তখন জানায় পুরো বস্তিটাই অবৈধ। এই স্কুলটাও অবৈধভাবে গড়ে উঠেছিল। এই ঘটনা নিয়ে বেশি টানাটানি হলে প্রশাসনের নজরে পড়বে, আর তখন পুরো বস্তিটাই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। সেই ভয়ে কেউ থানায় অভিযোগ করেনি। এরপর জটিল নিশার কাছ থেকে জানতে পারে স্কুল থেকে কিছুটা দূরে একটি রাবার ফ্যাক্টরি ছিল। সেখান থেকে নর্দমার মাধ্যমে বিষাক্ত পদার্থ এসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটায়। ফ্যাক্টরিটি বেনামে চলত। প্রকৃত মালিকের পরিচয় প্রকাশ্যে ছিল না। ঘটনার পর ফ্যাক্টরির সুপারভাইজার সহ দায়িত্বে থাকা সবাই পালিয়ে যায়। তাদের কোনো হদিস পাওয়া যায়নি। উল্টো অবৈধভাবে স্কুল চালানোর অভিযোগে মামলায় জড়িয়ে পড়েছে স্কুলের শিক্ষকরা। এরপর জটিল নিশাকে জানায়
যে কেসটি সে ইনভেস্টিগেশন করতে করতে এখানে এসে পৌঁছেছে তার পুরো বিষয়টা। সে নিশাকে জিজ্ঞাসা করে বানসাল পরিবারের সঙ্গে এই স্কুলের কোনো যোগসূত্র থাকতে পারে কিনা। এই প্রশ্নের উত্তরে নিশার কাছ থেকে জটিল পায় চমকে যাওয়ার মতো তথ্য। সেদিনের অনুষ্ঠানে এই স্কুলের চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মীরা, আর তার সঙ্গেই ছিল তার ছেলে। দুর্ঘটনাটি যে রুমে ঘটেছিল মীরার ছেলেও ঠিক সেই রুমেই ছিল এবং সেও এই দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে আশ্চর্যের বিষয়, বানসাল পরিবার কিংবা তাদের পত্রিকা প্রভাত মন্থন এই ঘটনাটি নিয়ে একটি নিউজও প্রকাশ করেনি। কিন্তু কেন? যাই হোক, নিশার কাছ থেকে সবকিছু শোনার পর জাটিল সেই রাবার ফ্যাক্টরিতে যায়। সেখানে গিয়ে সে খুঁজতে থাকে এই ফ্যাক্টরির আসল মালিককে, সে সম্পর্কে কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা। এক জায়গায় সে দেখে অনেক কাগজপত্র পুড়িয়ে ফেলা হয়েছে। জাটিল সেই ছায়ের ভেতরেই খোঁজ শুরু করে, যদি কোনো কাগজের অংশবিশেষ পাওয়া যায়। সেখানেই সে একটি আধপোড়া ফাইল খুঁজে পায়। ফাইলটিতে ছিল চমকে দেওয়ার মতো তথ্য। এই রাবার ফ্যাক্টরিটি বেনামে বানসাল পরিবারই চালাতো। এদিকে যে রাতে হত্যাকাণ্ড ঘটেছিল সেই রাতে সিসিটিভি ফুটেজেও জাটিল একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। ফুটেজে দেখা যায় মীরা বাড়ির সেই জায়গাটার দিকে যাচ্ছিল যেখানে হত্যার অস্ত্র দাঁটি রাখা ছিল। যাওয়ার সময় তার হাতে কিছু ছিল না, কিন্তু ফেরার সময় সে নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিল। এইসব তথ্যের ভিত্তিতে জাটিল মীরাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে মীরা জানায় এই ঘটনার জন্য সে কোনো ধরনের জবাবদিহিতা করবে না। তার যুক্তি ছিল রাবার ফ্যাক্টরি কিংবা এই ধরনের শিল্প প্রতিষ্ঠান গরিব মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, মানুষ মারে না বরং তাদের বাঁচিয়ে রাখে। আর বাড়ির বাইরে যেখানে ঘাস কাটার যন্ত্র বা অন্যান্য টুলস রাখা হয় সেই দিকে যাওয়ার ব্যাপারে মীরা জানায় সে সেখানে সিগারেট খেতে গিয়েছিল। এরপর জাটিল মীরাকে প্রশ্ন করে সেদিন ক্ষীরে ক্লোনাজেপাম মেশানো ছিল, সবাই ক্ষীর খেলেও সে কেন নিজে খায়নি। এর উত্তরে মীরা বলে তার পেট ভরে গিয়েছিল, তাই আর খেতে ইচ্ছে করেনি। বানসাল পরিবারের একটি ফ্যাক্টরির বিষক্রিয়ার কারণেই নিজের ছেলের মৃত্যু হয়েছে। এই উপলব্ধি থেকে মীরার পরিবারের ব্যবসা ও সম্পত্তির প্রতি গভীর বিতৃষ্ণা জন্মায়। সেই কারণে সে ধীরে ধীরে গুরুমায়ের আশ্রমের নামে সম্পদ লিখে দিচ্ছিল এবং নিজেও মানসিক শান্তির পথ খুঁজছিল। কিন্তু জাটিলের একের পর এক প্রশ্নে মীরা একসময় ক্ষুব্ধ ও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মীরার বিরুদ্ধে এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও জাটিল এই ঘটনার কোনো চূড়ান্ত সুরাহা করতে পারে না। এরই মধ্যে সে নিশার কাছ থেকে পাওয়া ২৬ জানুয়ারি স্কুলের সে অনুষ্ঠানের কয়েকটি ছবি আবার খুঁটিয়ে দেখতে শুরু করে। আর সেগুলো দেখতে গিয়ে তার সামনে উঠে আসে এক চমকপ্রদ তথ্য, যেটা এই কেসে এনে দিতে পারে এক নতুন মোড়। জাটিল এরপর নিশার সহায়তায় সেই নতুন দিকটি ইনভেস্টিগেট করতে শুরু করে। যাই হোক, এদিকে ডিজিপি ভার্মা জাটিলকে ফোন করে গুরুমায়ের বাসায় ডেকে নেয়। সেখানে রাজেশ, গুরুমা এবং এসপি চৌহান সবাই উপস্থিত ছিল। জাটিল রাবার ফ্যাক্টরি সহ তার জোগাড় করা সমস্ত তথ্য তাদের সামনে তুলে ধরে এবং জানায় নিজের ছেলের মৃত্যুর কারণে এই কেসে মীরার হাত থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু উপস্থিত কেউই চায় না এসব তথ্য সামনে এসে বানসাল পরিবারের নাম কলঙ্কিত হোক। রাজেশ ডিজিপি ভার্মাকে বলে যত দ্রুত সম্ভব কেসটি ক্লোজ করে দিতে। পরিস্থিতি বুঝে এসপি চৌহান তখন একটি মিথ্যা কেস দাঁড় করায় যাতে দ্রুত কেস সলভ দেখানো হয় এবং পাবলিক অপিনিয়নের সঙ্গেও বিষয়টি মানিয়ে যায়। সেই সাজানো কেস অনুযায়ী আরাব ছিল একজন ড্রাগ অ্যাডিক্ট। দীর্ঘদিন ধরে বন্দি অবস্থায় থাকতে থাকতে সে অতিষ্ঠ হয়ে ওঠে এবং নিজের পরিবারের কাছ থেকে মুক্তি পেতে চায়। সেই লক্ষ্যেই সে একটি পরিকল্পনা করে। উমেশ তাকে নিয়মিত ড্রাগ সাপ্লাই করত আর তার মাধ্যমেই সেদিন খাবারের মধ্যে ক্লোনাজেপাম মিশিয়ে দেয় আরাব। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে একে একে নৃশংসভাবে সবাইকে হত্যা করে। তো এরপর এই সিদ্ধান্ত হয় যে পরদিন ডিজিপি ভার্মা প্রেস কনফারেন্সে এই গল্পটাই জানাবে। এরপর জাটিলকে স্পষ্টভাবে বলা হয় এই গল্প যদি তার ভালো না লাগে তবে সে যেন প্রেস কনফারেন্সে উপস্থিত না থাকে। পাশাপাশি তাকে নির্দেশ দেওয়া হয় এই কেস নিয়ে আর কোনো তদন্ত না করতে। কিন্তু জাটিল কি সহজে কথা শোনার মানুষ? সে ভাবে প্রেস কনফারেন্স হতে এখনও সময় আছে, ততক্ষণে যতটা সম্ভব তদন্ত করে সে সত্যিটা বের করবেই। সেই রাতেই গার্ড প্রকাশের জ্ঞান ফিরে আসে। জাটিল সঙ্গে সঙ্গে নান্দুকে নিয়ে প্রকাশের স্টেটমেন্ট নিতে যায়। প্রকাশ জানায় জ্ঞান হারানোর আগে তার চোখের শেষ যে মুখটি ভেসেছিল সেটি ছিল জাটিলের। এরপর সেদিন রাতে কি ঘটেছিল তা বলতে শুরু করে। নান্দু ফোনের ক্যামেরায় সব রেকর্ড করতে থাকে। প্রকাশ জানায় সেই রাতে সে শেষবারের মতো
পুরো বাড়িটা টহল দিতে বের হয়েছিল। বাড়ির পেছনের দরজা খোলা দেখে সে ভেতরে ঢোকে। ঠিক তখনই আস্থা তাকে দেখে ফেলে। এমন সময় উপরতলা থেকে হঠাৎ চিৎকার শোনা যায়। প্রকাশ আস্থাকে রুমে চলে যেতে বলে উপরে ওঠে। উপরে গিয়ে সে দেখে মীরার সামনে দা হাতে গা ভর্তি রক্ত নিয়ে হিংস্রভাবে দাঁড়িয়ে আছে আরাব। প্রকাশকে দেখেই আরাব তার ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে প্রকাশ আরাবকে জোরে ধাক্কা দেয় আর আরাব পেছনের কাজ ভেঙে নিচে পড়ে যায়। প্রকাশ জানায় এই পর্যন্তই সে জানে, কিন্তু জাটিল এতক্ষণে যা যা তথ্য জোগাড় করেছে তাতে তার কাছে পুরো ছবিটা পরিষ্কার। সে প্রকাশকে জানায় সব সত্য সে আগেই জেনে গেছে। এখন প্রকাশ যেন নিজের মুখেই সব স্বীকার করে নেয়। সব বুঝে ফেলায় প্রকাশ ভেঙে পড়ে, বুঝতে পারে আর কিছুই লুকিয়ে রাখার নেই। তখন নিজের মুখেই সে সব সত্য স্বীকার করে নেয়। এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গেই বানসাল পরিবারের মার্ডার কেস নেয় সম্পূর্ণ অভাবনীয় এক নতুন মোড়। যাই হোক, প্রকাশ আসলে সেই বস্তিতেই থাকত। বস্তির যে স্কুলে দুর্ঘটনাটি ঘটেছিল সেখানেই পড়তো তার মেয়ে রিঙ্কি, যে ছিল অর্জুনের সমবয়সী। তখন প্রকাশ ড্রাইভারের চাকরি করত। সেদিনের অনুষ্ঠানে বিষাক্ত গ্যাস লিকের সময় রিঙ্কি আর অর্জুন একই সঙ্গেই ছিল। দুজনই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেখানে মীরা সঙ্গে সঙ্গে অর্জুনকে নিয়ে লন্ডনে চলে যায় উন্নত চিকিৎসার জন্য, সেখানে প্রকাশের মেয়ে রিঙ্কি স্থানীয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। এই বড়লোকদের কাছে গরিব মানুষের জীবনে যেন কোনো মূল্যই নেই। বানসাল পরিবার নিজেদের স্বার্থে এই ঘটনাটি নিয়ে একটি নিউজও প্রকাশ করেনি। বস্তির এতগুলো বাচ্চা মারা গেল, অথচ তাদের কোনো ভ্রুক্ষেপই ছিল না। উল্টো যখন বস্তির মানুষ প্রতিবাদ করছিল তখন তাদের বস্তি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে চুপ করিয়ে দেওয়া হয়। রিঙ্কি মারা যাওয়ার পর বানসাল পরিবার প্রকাশকে ক্ষতিপূরণ দেয়, এমনকি গার্ডের চাকরিও দেয়। তারা ভেবেছিল প্রকাশ সব ভুলে যাবে, কিন্তু প্রকাশ ভুলে যায়নি। নিজের মেয়ের মৃত্যুর দিনই সে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই নিজের মেয়ের মৃত্যুবার্ষিকীর দিনই বানসাল পরিবারের সবাইকে খুন করে সে প্রতিশোধ নেয়। আসলে সেই রাতে ঘটনাগুলো ঘটেছিল সম্পূর্ণ ভিন্নভাবে। আরবকে গোপনে ড্রাগ সাপ্লাই করত প্রকাশী। একদিন আরবের ফোন ব্যবহার করে সে দুজন লোককে হায়ার করেছিল শুকরের মাথা বাড়ির ভেতরে রেখে যাওয়ার জন্য, যাতে সন্দেহের তীর সরাসরি বানসাল পরিবারের দিকে যায়। ঘটনার দিন রাতে সে ক্ষীরের মধ্যে ক্লোনাজেপাম মিশিয়ে দেয়। এরপর টুলশেড থেকে ঘাস কাটার দা নিয়ে নিজের জ্যাকেটের ভেতরে লুকিয়ে রাখে। টহল দেওয়ার অজুহাতে সে সেদিন বাসার ভেতরে ঢোকে এবং আরবকে ড্রাগ সাপ্লাই দিয়ে আসে। ড্রাগ নিয়ে আরব নিজের রুমে চলে গেলে প্রকাশ একে একে সবার রুমে ঢুকে তাদের হত্যা করতে শুরু করে। কিন্তু মীরার রুমে ঢুকতে গিয়ে দেখে দরজা বন্ধ, সে ঢুকতে পারেনি। এরপর আরবের মায়ের রুমে গিয়ে তাকে মারতে গেলে দেখে সে তখনও ঘুমায়নি। প্রকাশ আক্রমণ করতে গেলে সে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সেখানে ছুটে আসে আরবের বাবা। প্রকাশ তাকেও মারতে যায়। এ সময় শব্দ শুনে আরব নিজেও সেখানে চলে আসে। আরব দেখে তার বাবাকে কুপিয়ে মারছে প্রকাশ। সে প্রকাশকে থামাতে ধস্তাধস্তি করে এবং দাটি নিজের হাতে নিয়ে নেয়। সেই সময় আরবের শরীরে রক্ত লেগে যায়। দা আরবের হাতে চলে যেতে দেখে ভয় পেয়ে প্রকাশ সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই মীরা বেরিয়ে এসে দা হাতে রক্তমাখা আরবকে দেখে। সে ভাবে আরবই সবাইকে হত্যা করেছে। মীরার চিৎকার শুনে আড়াল থেকে প্রকাশ আবার বেরিয়ে আসে। উদ্দেশ্য মীরাকেও হত্যা করা, যাতে আরব তাকে কিছু বলার সুযোগ না পায়। প্রকাশ যখন মীরার পেছনে এসে দাঁড়ায় তখন মীরাকে বাঁচাতেই আরব প্রকাশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কুপিয়ে আঘাত করে। প্রকাশের রক্ত ছিটে তখন আরবের শরীরে লেগে যায়। এই দৃশ্য দেখে ভয়ে মীরা নিচে নেমে আস্থার কাছে চলে যায়। এরপর আরবকে মারার উদ্দেশ্যেই প্রকাশ ওপর থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে সেখানে পৌঁছায় জাটিল। জাটিল তখন তাকে একজন ভিকটিম ভেবে নেয়। এই পুরো হত্যাকাণ্ডটাই ঘটেছিল মূলত প্রতিশোধ নেওয়ার জন্য। জাটিল প্রকাশকে আসল খুনি হিসেবে চিহ্নিত করতে পেরেছিল মূলত ২৬ জানুয়ারি স্কুল প্রোগ্রামের ছবিগুলো দেখে, যেগুলো নিশা তাকে দিয়েছিল। সেই ছবিতে প্রকাশের সঙ্গে তার মেয়ে রিঙ্কিরও ছবি ছিল। পরে খোঁজ নিয়ে জাটিল জানতে পারে সেদিনে সেই দুর্ঘটনাতেই রিঙ্কির মৃত্যু হয়েছিল। দুয়ে দুয়ে ৪ মিলিয়ে জাটিল বুঝে যায় খুনি আসলে প্রকাশই। বাকি ছিল শুধু তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া। যাই হোক, পরদিন জটিল সেই ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে দেয়। ভিডিও ভাইরাল হয়ে গেলে ডিজিপি ভার্মা সত্যিটাই প্রেসের সামনে বলতে বাধ্য হয়। বানসাল পরিবারের আড়ালে লুকিয়ে থাকা সেই নির্মম শিশু হত্যার ঘটনা প্রকাশ্যে চলে আসে। এই ঘটনায় রাজেশ ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। যদিও মিডিয়ার সামনে সে ঠিকই বলে মহেন্দ্র বানসালের প্রভাতমন্থন পত্রিকা যদি এমন ভুল কাজ করেও থাকে তার নিজের পত্রিকা সবসময় সত্য সংবাদই প্রকাশ করবে। ডিজিপি ভার্মার নির্দেশ অমান্য করে নিজ উদ্যোগে কেস ইনভেস্টিগেট করার কারণে জটিলকে সাসপেন্ড করা হয়। এদিকে ডক্টর পানিকারও নিজের ল্যাপটপ থেকে
এই কেসের সঙ্গে জড়িত সব তথ্য ফাঁস করে দেন। ডিজিপি ভার্মা তাকে জিজ্ঞেস করে সে কেন এসব তথ্য প্রকাশ করেছে। ডাক্তার পানিকার তখন মিথ্যা বলে জানায় যে তার ল্যাপটপ চুরি হয়ে গেছে। সব মিলিয়ে এত কিছুর পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসে। আসল খুনি প্রকাশ্যে চলে এসেছে, বেরিয়ে এসেছে এমন এক নির্মম সত্য যা কেউ কল্পনাও করতে পারেনি। দর্শক, সব মানুষের জীবনই মূল্যবান, সে গরিব হোক কিংবা ধনী। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা গরিব ও অসহায় মানুষকে মানুষ হিসেবে দেখে না। তারা তাদের সঙ্গে জানোয়ারের চেয়েও নির্মম আচরণ করে। আসুন আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখি, যাতে প্রকাশের মতো অসহায় মানুষদের ন্যায় বিচারের জন্য আইন নিজের হাতে তুলে নিতে না হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।